প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কাকলি হেনরিয়েটা রোজারিও আজ চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই ঝটপট বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও আমার সাথে পাঠে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটু মনোযোগ দিয়ে দেখো তো। একটা ঘর দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটি ছবি দেখো। এবার কি দেখতে পাচ্ছ? এবার বস্তা ভরা কিছু চাল দেখতে পাচ্ছ। আচ্ছা বলো তো, এ দুটো ছবির মধ্যে কোন জায়গাটায় মিল আছে? কি খুঁজে পাচ্ছ মিল? ঠিকই বলেছ, কোনো মিল নেই। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তো, কোথাও একটু মিল আছে। হ্যাঁ বন্ধুরা, ঘরের উপরে আছে চাল এবং বস্তার ভেতরে আছে চাল। এই যে এখানে দুটি শব্দ পেলাম, চাল, এই দুটি শব্দের উচ্চারণ এক, বানানো এক, কিন্তু অর্থ আলাদা। এমনি বাংলা ভাষায় অনেক অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় একই, বানান এক অথবা বানান একটু ভিন্ন, অর্থ সম্পূর্ণ আলাদা। এ ধরনের শব্দকে বলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পাঠ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রথমেই আমরা জেনে নিব সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যেগুলোর উচ্চারণ প্রায় অন্যটির অনুরূপ, কিন্তু বানান ও অর্থের পার্থক্য রয়েছে। এরূপ শব্দকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। যেমন অন্ন অর্থ ভাত, অন্য অর্থ অপর। অ দন্ত নয় নয় সংযুক্ত অন্ন, এই শব্দটি এবং অ দন্ত নয় জফলা অন্ন, এই শব্দটির মধ্যে বানানের কিছুটা পার্থক্য রয়েছে, উচ্চারণ কিন্তু একই, অর্থ ভিন্ন। অন্যভাবে বলা যায়, উচ্চারণে অভিন্ন এবং অর্থে ভিন্ন যেসব শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে সমুচ্চারিত শব্দ বলে। লিখতে গেলে আমরা কিছু শব্দের বানান নিয়ে সংশয়ের মধ্যে থাকি। যেসব বানান প্রায় এক কিন্তু অর্থ আলাদা। যেমন একটা উদাহরণ যদি দেই, জাদুর চুড়ি পরে সে প্রতি রাতেই চুরি করতে যায়। এখানে চুরি আর চুরি, এই দুটো শব্দের উচ্চারণ প্রায় একই, বানানে একটু পার্থক্য রয়েছে, অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? প্রথম চুরির অর্থ মেয়েদের হাতের গহনা এবং দ্বিতীয় চুরির অর্থ কারো কাছ থেকে কিছু না বলে সেটা কি হরণ করা। বুঝতে পেরেছ? তাহলে এই সমুচ্চারিত শব্দগুলো কেন বাংলা ভাষায় ব্যবহৃত হয় বা আমাদের কি কাজে লাগে? তোমাদের নিশ্চয়ই এখন প্রশ্ন আসছে, তাই না? সমুচ্চারিত শব্দ শুধু অর্থ কি ঠিক রাখে না, এরা বাক্যে বসে বাক্যকে সুন্দর ও অলংকার মণ্ডিত করে। এবার জেনে নেই সমুচ্চারিত শব্দের প্রকরণ মানে প্রকার। সমধ্বনি দিয়ে গঠিত হতে পারে কিছু শব্দ, যেমন সোনা এবং সোনা। এখানে দুটো সোনার উচ্চারণই কিন্তু এক, অর্থাৎ তারা সমধ্বনির, সমমানে সমান, আর ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। তাহলে সমান ধ্বনি দিয়ে গঠিত হয়েছে সোনা শব্দটি। কিন্তু বর্ণের ক্ষেত্রে দেখো, তালব্যস্য এবং দন্তস্য ব্যবহার করা হয়েছে। যখন তালব্যস্য দিয়ে সোনা লেখা হয়, এর অর্থ শ্রবণ করা, অর্থাৎ কানে শোনা।
আর দন্তস্ব দিয়ে যখন সোনা লেখা হয় এর অর্থ মূল্যবান ধাতু। তাই তুমি যখন বাক্যে প্রয়োগ করবে এই শব্দগুলো তখন বাক্যটাও ভিন্ন হয়ে যাবে। যেমন সোনা দিয়ে তুমি বাক্য লিখতে পারো, বধির লোকেরা কানে শোনে না। সোনা মূল্যবান ধাতু দিয়ে তুমি বাক্য লিখতে পারো, মা সোনার গহনা পরেছে। আবার দেখো, সমরূপ আছে কিছু শব্দে যার বানান এবং উচ্চারণ এক কিন্তু অর্থ ভিন্ন। আমরা প্রথমেই একটি উদাহরণ দেখছিলাম। চাল, উচ্চারণ এক, বানানও এক, কিন্তু অর্থ ভিন্ন হয়, বাক্যও ভিন্ন হয়ে যাবে। বাক্যে এর প্রয়োগটাই ভিন্ন। ঘরের চালা অর্থে চালে আমরা যে বাক্যটা লিখতে পারি, যেমন গ্রামে এখনো ঘরের চাল দেখা যায়। আবার চাল চাউল অর্থে ব্যবহার হলে আমরা লিখতে পারি ঘরে চাল নেই। তোমরা ভিন্ন বাক্য লিখতে পারো, প্রয়োগ যথার্থ হলে অবশ্যই সেখানে নাম্বার পাবে। আরেকটা শব্দ দেখো, উত্তর উত্তর। একটির অর্থ হচ্ছে দিকের নাম এবং আরেকটি উত্তরের অর্থ হচ্ছে জবাব। যখন দিকের নাম অর্থে উত্তর শব্দটি ব্যবহার হবে তখন আমরা বাক্য লিখতে পারি শীতকালে উত্তর দিক থেকে বাতাস বয়। জবাব অর্থে উত্তর দিয়ে বাক্য লিখতে পারি আমার প্রশ্নের উত্তর দাও। এবার জেনে নিই সমুচ্চারিত শব্দের প্রয়োজনীয়তা কি। তোমাদের কি মনে হচ্ছে না এত ঝামেলার কি প্রয়োজন? না বন্ধুরা, এখানে ঝামেলা নয়, অবশ্যই প্রয়োজন আছে। সমুচ্চারিত শব্দ বিভিন্নভাবে বাক্যকে সাহায্য করে থাকে। সমুচ্চারিত শব্দ সঠিক বাক্য ও বাক্যের সঠিক অর্থ রক্ষা করা ছাড়াও দেশীয় ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তব্য আকর্ষণীয় করতে, বাক্যকে অলঙ্কারমণ্ডিত করতে, অর্থের বিপর্যয় থেকে বাক্যকে রক্ষা করতে, বাক্যের ভাব অর্থ রক্ষা করতে, ভুল বানান থেকে রক্ষা করতে সাহায্য করে। কি আমরা বুঝতে পেরেছি কেন সমুচ্চারিত শব্দ আমাদের প্রয়োজন রয়েছে? বাংলা ভাষায় প্রচুর সমুচ্চারিত শব্দ রয়েছে। চলো কিছু উদাহরণ দেখে নিই। কুল অর্থ বংশ, কুল অর্থ নদীর তীর। বানানে একটু পার্থক্য আছে। কয়ের সাথে রস্যকার ব্যবহার করা হয়েছে, কয়ের সাথে দীর্ঘ উকার ব্যবহার করা হয়েছে। যখন কয় রস্যকারী কুল কুল বলা হবে তখন তার অর্থ হচ্ছে বংশ, এবং কয় দীর্ঘকারী কু ল কুল যখন লেখা হবে তার অর্থ হচ্ছে নদীর তীর। তাহলে কুল বংশ দিয়ে কি বাক্য লিখতে পারো তুমি? তিনি উঁচু কুলে জন্মেছিলেন। আর কুল নদীর তীর অর্থে কি বাক্য লিখতে পারো? নদীর কূলে নৌকা বাঁধা। সমুচ্চারিত শব্দের আরো কিছু উদাহরণ দেখি। অন্ন অর্থ ভাত। আবার দেখো, অদন্ত নয় জফলা অন্ন অর্থ অপর। বানানি পার্থক্য রয়েছে কি? একটি শব্দের বানান হচ্ছে অদন্ত নয় নয়, আরেকটি শব্দের বানান হচ্ছে অদন্ত নয় জফলা। অর্থ সম্পূর্ণ ভিন্ন, তাহলে বাক্যের প্রয়োগটাও ভিন্ন হবে, তাই না? তাহলে ভাত অর্থে অন্ন দিয়ে তুমি কি বাক্য লিখতে পারো? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মুখে অন্ন ওঠা দায়। অথবা অন্ন, বস্ত্র, বাসস্থান আমাদের মৌলিক অধিকার। অথবা নিরন্নকে অন্ন দাও। আবার দেখো, অপর অর্থে অন্ন দিয়ে বাক্য তুমি অন্য দিন এসো। অথবা তুমি লিখতে পারো অন্য কথা বলো। তুমি বাক্যে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে অবশ্যই তুমি সেখানে নাম্বার পাবে।
আবার দেখছি অনু। অনু, প্রথম যে অনু শব্দটি আছে বানানটি দেখো দন্ত নয় রস্যকার, এবং দ্বিতীয় অনুতে বানানটি হচ্ছে মূর্ধন্য নয় রস্যকার। অনু দন্তন্বয় যখন ব্যবহার করা হচ্ছে তখন এর অর্থ পশ্চাৎ, এবং মূর্ধন্য ন দিয়ে যখন অনুবানান লেখা হচ্ছে তার অর্থ ক্ষুদ্রতম অংশ। আমরা অনু দিয়ে পশ্চাৎ অর্থে অনু দিয়ে কি বাক্য লিখতে পারি দেখো। আমরা মহান ব্যক্তিদের পথ অনুসরণ করব, এবং ক্ষুদ্রতম অংশে অনু দিয়ে আমরা বাক্য লিখতে পারি এটুকু ভাতে আমার পেটের অনুটুকুও ভরবে না। অথবা তুমি ভিন্ন বাক্য লিখতে পারো, অণু পরমাণু দিয়ে পদার্থ গঠিত হয়। অর্ঘ্য অর্থ মূল্য, আবার অর্ঘ্য অর্থ পূজার উপকরণ। বানানটি একটু খেয়াল করো। একটি বানানে অর্ঘ্য ঘয়ের সাথে জফলা নেই, আরেকটি বানানে ঘয়ের সাথে জফলা আছে। যখন আমরা জফলা দেব না কিন্তু অর্ঘ্য লিখব, তার অর্থ হবে মূল্য। এ দিয়ে কি বাক্য হতে পারে? তোমার এ কাজের অর্ঘ্য দেওয়ার সাধ্য আমার নেই। আবার দেখো, যখন তুমি ঘয়ের সাথে জফলা ব্যবহার করছো তখন তার অর্থ হয়ে যাচ্ছে পূজার উপকরণ। বাক্য হতে পারে মানুষের জন্য কাজ করলে তারা তোমার পায়ের কাছে অর্ঘ্য সাজাবে, অথবা দেবীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করো। অশ্ব অর্থ ঘোড়া, অশ্ব অর্থ পাথর। বানানটা একটু খেয়াল করো। ঘোড়া অর্থে অশ্ব বানানে তালব্য শয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, এবং পাথর অর্থে অশ্ব বানানে তালব্য শয়ের সাথে মফলা যুক্ত হয়েছে। তাহলে অশ্ব ঘোড়া এই শব্দ দিয়ে তুমি কি বাক্য লিখতে পারো? অশ্ব দাঁড়িয়ে ঘুমায়, অথবা অশ্ব দ্রুত দৌড়ায়। পাথর অর্থে অশ্ব দিয়ে লিখতে পারো নদীর তীরে ছোট বড় অশ্ব পড়ে আছে। আপন অর্থ নিজ, আপন অর্থ দোকান। উচ্চারণ এক, বানানটা একটু পার্থক্য। দন্তন্য দিয়ে আপন লিখলে নিজ অর্থে বোঝায়। তাহলে নিজ অর্থে আপন দিয়ে কি বাক্য লিখতে পারো? বিপদে আপনজনের পাশে থাকতে হয়। মূর্ধন্য ন দিয়ে যখন আপন লিখছ তখন তার অর্থ হয়ে যাচ্ছে দোকান। এ দিয়ে বাক্য কি লিখতে পারো? আপন থেকে চাল নিয়ে আসো। এবার দেখছি আশা। তালব্য স দিয়ে আশা শব্দটির অর্থ হচ্ছে ভরসা, আর দন্তস্ব দিয়ে আশা শব্দটির অর্থ হচ্ছে আগমন। এবার বাক্যে প্রয়োগ দেখি। ভরসা অর্থে আশা দিয়ে বাক্য লিখতে পারো ছাত্রদের উপর দেশের মানুষের অনেক আশা। আগমন অর্থে আশা দিয়ে বাক্য লিখতে পারো আজ তার বাড়িতে আসা হবে না। আবাস, আভাস। উচ্চারণেও একটু পার্থক্য আছে এ দুটো শব্দে। আবাস বাসস্থান অর্থে এখানে ব দিয়ে আবাস বানানটা লেখা হয়েছে, আর ইঙ্গিত অর্থে আভাস শব্দটি ভ দিয়ে লেখা হয়েছে। তাহলে বাসস্থান অর্থে আবাস দিয়ে কি বাক্য হতে পারে? ঢাকা শহরে অনেক মানুষের আবাস নেই, তারা ফুটপাথে থাকে। অথবা তার আবাসস্থল ময়মনসিংহ। আবার দেখো, ইঙ্গিত অর্থে আভাস দিয়ে বাক্য পুলিশ আসার আভাস পেয়ে চোরটা পালিয়ে গেল। আবরণ এবং আভরণ, এখানেও ব এবং ভ এ দুটি বর্ণ শব্দের অর্থকে ভিন্ন করে দিয়েছে। আবরণ অর্থ আচ্ছাদন। বাক্য হতে পারে ছাতার আবরণে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। আর আভরণ অর্থ অলংকার। আভরণের লোভ দেখিয়ে মেয়েদের ঘরে আটকে রাখা যাবে না। অথবা মা
সোনার আভরণে সেজেছে। এবার দেখতে পাচ্ছি কি শব্দ? আষাঢ়, আষাঢ়। উচ্চারণ একই, বানান একটু ভিন্ন, মূর্ধন্য স এবং দন্ত স ব্যবহার করা হয়েছে। মূর্ধন্য স দিয়ে যখন তুমি আষাঢ় বানানটি লিখছ, তার অর্থ মাস বিশেষ। বাংলাদেশে আষাঢ়ে প্রচুর বৃষ্টি হয়। অথবা লিখতে পারো আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, অথবা আষাঢ়ে ব্যাঙ ডাকে। আষাঢ় দিয়ে যখন বাক্য লিখবে যার অর্থ প্রবল বৃষ্টিপাত, তখন লিখতে পারো আষাঢ় বন্যার অন্যতম কারণ। উপাদান এবং উপাধান। উপাদান অর্থ উপকরণ, উপাধান অর্থ বালিশ। উপকরণ অর্থে উপাদান দিয়ে বাক্য লিখবে আমাদের দেশে কৃষি উপাদান সহজলভ্য। আর উপাধান দিয়ে যখন তুমি বাক্য লিখবে তখন কি লিখতে পারো? উপাধানে মাথা রেখে ঘুমাও। কপাল, কপল, উচ্চারণ একটু পার্থক্য আছে, বানানটাতেও একটু পার্থক্য আছে, অর্থ পুরো ভিন্ন। তাই বলা হয় সমুচ্চারিত, প্রায় সমুচ্চারিত। কিছু কিছু শব্দের উচ্চারণ সমুচ্চারিত, আবার কিছু কিছু কি প্রায় সমুচ্চারিত। তাহলে কপাল অর্থ হচ্ছে ললাট। এ দিয়ে বাক্য লেখা যায় কপাল ভালো বা মন্দ বলে কিছু নেই, কাজ করলে ভালো ফল লাভ করা যায়। আর কপল হচ্ছে গণ্ডদেশ। এ দিয়ে বাক্য লিখতে পারি জ্বর এলে কপলে হাত দিয়ে তাপমাত্রা বোঝা যায়। টিকা এবং টিকা, বানানটা একটু ভিন্ন। রোগের প্রতিষেধক অর্থে যখন টিকা লিখবে তার বানানটা হচ্ছে টয় রস্যিকারের টি, কয়াকারে কা। এবং ব্যাখ্যা অর্থে যখন তুমি টিকা লিখবে তখন তার বানানটা টয় দীর্ঘিকারের টি, কয়াকারে কা। এবার বাক্য দেখি। রোগের প্রতিষেধক অর্থে টিকা দিয়ে বাক্য, টিকা দিলে অনেক রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অথবা লিখতে পারো এখনো করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়নি। ব্যাখ্যা অর্থে টিকা দিয়ে বাক্য লিখতে পারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে টিকা লিখো। গা এবং গা, গা অর্থ শরীর। বাক্য লিখতে পারি কৃষকের গা রোদে পুড়ে তামাটে হয়। আর গা, গ্রাম এই শব্দটি দিয়ে বাক্য লিখতে পারি গাঁয়ের মানুষ সহজ সরল হয়। অথবা আমরা গাঁয়ে বেড়াতে যাব। এবার দেখো দিন। দয়রস্যিকার দন্তন্য দিন অর্থ দিবস। বাক্য দিন যে রাত আসে। দয় দীর্ঘিকার দন্তন্য, এই উচ্চারণটা একটু ভিন্ন, উচ্চারণ হবে দিন। দন্তন্য ওকারান্ত হয়ে উচ্চারিত হবে, যার অর্থ হচ্ছে দরিদ্র। দিন দিয়ে আমরা বাক্য লিখতে পারি দিনে দয়া করা মানুষের ধর্ম, অথবা দিনহীনে দয়া করো। দেশ, দেশ, দেশ অর্থ ভূখণ্ড। বাক্য লিখতে পারি অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর দয় বয় একার মূর্ধন্য স যখন বানানটি ভিন্ন হয়ে যায় তখন দেশ অর্থ হিংসা। বাক্য লিখতে পারি দেশ মানুষকে ধ্বংস করে। বন্ধুরা, ধ্বংস বানানটা এখানে ধয়ের সাথে বফলা সংযুক্ত হবে। কম্পিউটারে আমি অনেক চেষ্টা করেও সংযুক্ত রাখতে পারিনি, বারবার সরে গিয়েছে। তোমরা কিন্তু এই ভুল বানানটা লিখবে না, তোমরা অবশ্যই দয়ের সাথে বফলা সংযুক্ত করে ধ্বংস বানান লিখবে। দ্বীপ, দ্বীপ,
দীপ অর্থ হচ্ছে প্রদীপ। বাক্য মঙ্গল দ্বীপ জ্বালিয়ে শুভ কামনা করা হয়। দয় বয় দীর্ঘিকারে দ্বীপ ও দ্বীপ অর্থ জলবেষ্টিত স্থলভাগ। বাক্য লিখতে পারি ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। এবার দেখো মন এবং মন। মন অর্থ অন্তর বা হৃদয়। বাক্য লিখতে পারো মনই মানুষের শ্রেষ্ঠ সম্পদ, অথবা তুমি পাঠে মনোনিবেশ করো। মন অর্থ 40। দেশীয় পদ্ধতিতে পরিমাপের একক হচ্ছে মন। 40 1 মন হয়। বাক্য আমরা লিখতে পারি পরিমাপের জন্য এখন আর মন ব্যবহার করা হয় না। উদ্যত উদ্ধত। উদ্যত অর্থ প্রস্তুত, লোকটি চলে যেতে উদ্যত হয়েছিলেন। উদ্ধত অর্থ অবিনীত। বাক্য হচ্ছে কখনোই উদ্ধত আচরণ করতে নেই। অবিরাম অর্থ অনবরত, অভিরাম অর্থ সুন্দর। অনবরত অর্থে অবিরাম দিয়ে বাক্য দুদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। আর অভিরাম সুন্দর অর্থে কি বাক্য লিখতে পারি? বাংলাদেশের এমন নয়নাভিরাম দৃশ্য দেখে আমি মুগ্ধ। এখানে নয়ন এবং অভিরাম সন্ধি হয়ে নয়নাভিরাম শব্দটি হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কাদা এবং কাঁদা। তুমি যখন চন্দ্রবিন্দু দিচ্ছ কয়ের উপর, তার অর্থ হয়ে যাচ্ছে কান্না। আর যখন চন্দ্রবিন্দু দিচ্ছ না, তখন তার অর্থ হচ্ছে কদম, অর্থাৎ জল এবং মাটি একাকার হয়ে যা হয়ে যায়। তাহলে কাদা দিয়ে আমরা বাক্য লিখতে পারি কাদা মাটিতে ভালো ফসল হয় না, এবং কাঁদা দিয়ে বাক্য লিখতে পারি এমন ভাবে এখানে কাঁদা তোমার অনুচিত। কৃতি কৃতি। কর্ম অর্থে কৃতি বানানটিতে তয় রস্যিকার এবং খ্যাতিমান অর্থে কৃতি বানানে তয় দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে। কর্ম অর্থে কৃতি দিয়ে বাক্য হচ্ছে তার কৃতি ভালো নয়। আর খ্যাতিমান অর্থে কৃতি দিয়ে বাক্য হচ্ছে তিনি খুব কৃতিমান লোক। কুজন কুজন উচ্চারণ এক, কিন্তু কয়ের সাথে রস্যকার এবং দীর্ঘকার ব্যবহার করা হয়েছে। যখন কয়ের সাথে তুমি দীর্ঘকার ব্যবহার করবে তার অর্থ হবে পাখির ডাক। তাহলে বাক্য হচ্ছে প্রভাতে পাখিরা কুজন করে, অথবা পাখির কুজনে আমার ঘুম ভাঙে। কয় রস্যকার যখন লিখবে তখন কুজন অর্থ খারাপ লোক। বাক্য হচ্ছে কুজনের কথায় কান দিও না, অথবা লিখতে পারো কুজনে কুজস গায় সুজনে সুজস। এখানে দেখতে পাচ্ছি খর এবং খর। খর অর্থ তীব্র, এখানে বয়সূন্য র ওকারান্ত হয়ে উচ্চারিত হবে। বাক্য হচ্ছে কর্ণফুলী খরস্রোতা নদী। খর তৃণ, গরু খড় খায়। চর চর। নদীর চর অর্থে চর দিয়ে বাক্য গঠন হচ্ছে চরের লোকেরা প্রায়ই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। চর অর্থ চপেটাঘাত। এটা দিয়ে বাক্য হচ্ছে পকেট মার ধরা পড়লে কিল চরের অন্ত থাকে না। তড়িৎ তড়িৎ। তয় বয় সংযুক্ত দিয়ে যখন তুমি তড়িৎ বানানটি লিখবে তখন এর অর্থ হবে দ্রুত। বাক্য হচ্ছে সে তড়িৎ স্থান ত্যাগ করলো। আর তড়িৎ অর্থ বিদ্যুৎ। তোমরা বিজ্ঞানে পড়েছ তড়িতাহত, মানে তড়িৎ দ্বারা আহত হওয়া। তাহলে এই শব্দটি দিয়ে একটি বাক্য দেখি, তড়িতাহত হয়ে লোকটি মারা গেল।
এখানে দেখতে পাচ্ছি দুটি শব্দ, তরণী অর্থ নৌকা, তরুণী অর্থ যুবতী। উচ্চারণে সামান্য একটু পার্থক্য আছে, বানান এবং অর্থ দুটোই আলাদা। নৌকা অর্থে তরণী দিয়ে বাক্য, নদীতে পাল তুলে তরণী চলছে। যুবতী অর্থে তরুণী দিয়ে বাক্য, তরুণ তরুণীরা দেশের ভবিষ্যৎ। কি বন্ধুরা, কেমন লাগলো? এই শব্দগুলো আমাদের ভাষা জ্ঞানকে বাড়িয়ে দেয় এবং আমাদের শব্দ ভান্ডার বৃদ্ধি করে। তাহলে আমরা যথাযথভাবে বাংলা লিখতে পারবো, প্রয়োগ করতে পারবো, বলতে পারবো। চলো এবার আমরা বাড়ির কাজ নেই। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে, এর প্রয়োজনীয়তা লিখো। তোমাদের বইয়ে এর প্রয়োজনীয়তাটা নেই, কিন্তু আমি এ পাঠে আলোচনা করেছি, তোমরা এখান থেকে শিখবে। সেই সাথে নিচের সমুচ্চারিত শব্দগুলোর অর্থসহ বাক্য লিখো। পরীক্ষায় যখন এ ধরনের শব্দ থাকবে তখন তোমাকে জোড়ায় জোড়ায় উত্তর দিতে হবে, যেমন গা এবং গাঁ। এই দুটো শব্দ একসাথে তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থ লিখতে হবে, বাক্য লিখতে হবে। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি, তাই না? তাহলে তোমরা আজকের পাঠে যা শিখলে তা অবশ্যই ক্লাস ওয়ার্কের খাতায় লিখবে এবং শিখবে, সেই সাথে এই বাড়ির কাজগুলো করবে। বন্ধুরা, ধৈর্য ধরে এতটা সময় আমার সাথে পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।